আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে। আজকে আমরা কেমিস্ট্রির সপ্তম অধ্যায় পড়ব। কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের মধ্যে মোটামুটি 3টা গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে আমাদের সৃজনশীল হয়ে থাকে। 1 নম্বর হলো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। আমাদের অধ্যায়ের নাম রাসায়নিক বিক্রিয়া এবং এই অধ্যায়ের মধ্যে বিক্রিয়া আছে। আমরা সেই বিক্রিয়াগুলো আজকে শিখব এবং সাথে আমরা শিখব লা-শাতিলিয়ান নীতি। এই নীতিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীলের মধ্যে প্রায় এই কোশ্চেনটা আসে। এবং 3 নাম্বার টাইপ হচ্ছে জারণ বিজারণ। সো আজকের ক্লাসে আমরা টাইপ 1 লা-শাতিলিয়ান নীতি এবং বিক্রিয়াগুলো শিখব এবং নেক্সট ক্লাসে আমরা জারণ বিজারণগুলো শিখব। জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া আমরা শিখব। আজকের ক্লাসে আমরা শিখব রাসায়নিক বিক্রিয়া এবং লা-শাতিলিয়ান নীতি। তাহলে শুরু করা যাক। সো প্রথমে আমরা দেখব দিক অনুসারে। রাসায়নিক বিক্রিয়াকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি, সেটা দিক অনুসারে, তাপের পরিবর্তন, ইলেকট্রনের স্থানান্তর। সো আমরা প্রথমে দেখব দিক অনুসারে। রাসায়নিক বিক্রিয়াকে দিক অনুসারে 2 ভাগে ভাগ করা যায়, একটা একমুখী বিক্রিয়া, একটা উপমুখী বিক্রিয়া। মুখী মানে কি? একটা দিকে নির্দেশ করতেছে, তাহলে এটা একদিকের বিক্রিয়া। একমুখী বিক্রিয়া বলতে আমরা বুঝি একদিকে বিক্রিয়া, অর্থাৎ একমুখী বিক্রিয়ার মধ্যে আমাদের বিক্রিয়কগুলা, আমাদের যে বিক্রিয়ক থাকে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়। সো বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উপমুখী বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন হয়, এটা হচ্ছে উপমুখী বিক্রিয়া। এটা আমরা সবাই জানি। সো আমরা একটা বিক্রিয়া লিখে আমরা এটা দেখব। সো এটা আমাদের খুবই পরিচিত একটা বিক্রিয়া, যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। সো এটা আমাদের খুবই একটা আমাদের পরিচিত বিক্রিয়া। এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যালসিয়াম কার্বন হচ্ছে একটা খোলা পাত্রের মধ্যে। এখন একমুখী এবং বহুমুখী বিক্রিয়ার মধ্যে আমাদের একটা খুবই ভাইটাল রোল প্লে করে, সেটা হচ্ছে পাত্র, কোন পাত্রের বিক্রিয়াটা হচ্ছে। একমুখী বিক্রিয়াগুলো সাধারণত খোলা পাত্রে ব্যবহার করা হয়, যেটা এখন ঢাকনা থাকে না, অর্থাৎ আমাদের বায়ু শূন্য অবস্থা থাকে উপরে। এবং যেটা উপমুখী বিক্রিয়া সেখানে আমাদের বদ্ধ পাত্রের মধ্যে হয়। সো বদ্ধ পাত্রের মধ্যে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আছে, এটা কিন্তু উড়ে যেতে পারে না, এটা উড়ে যেতে পারে না। কিন্তু আমাদের একমুখী বিক্রিয়ার মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে উড়ে যায়। তাহলে ক্যালসিয়াম কার্বন থেকে আমরা পাই ক্যালসিয়াম অক্সাইড, যেটা আমাদের চুন, এবং কার্বন ডাইঅক্সাইড পাই, এটা হচ্ছে একটা গ্যাস। এখন খোলা পাত্রে করলে এই কার্বন ডাইঅক্সাইড উড়ে যায়, এটা থাকে না। আর উপমুখী বিক্রিয়ার মধ্যে চুন তো থাকে, সাথে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা বদ্ধপাত্র হওয়ার কারণে সেটা বেরোতে পারে না। সেই জন্য ক্যালসিয়াম কার্বন থেকে আমাদের এটা উৎপন্ন হয়, আবার এখান থেকে পুনরায় আবার ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হয়। সো উপমুখী সাইন হচ্ছে এরকম, এটা হচ্ছে উপমুখী বিক্রিয়ার সাইন। এই সাইন দ্বারা আমরা উপমুখী বিক্রিয়াকে ডিনোট করি, আর এই তীর চিহ্ন দ্বারা আমরা বুঝি এটা একমুখী বিক্রিয়া। সো আশা করি আমরা দিকের হিসাবটা বুঝতে পারছি। এখন আমরা দেখব তাপের পরিবর্তন অনুসারে রাসায়নিক বিক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। সো আমরা এখন দেখব তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন অনুসারে আমরা বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা লা-শাতিলিয়ান নীতির মধ্যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার মাধ্যমে আমরা হিসাব করব। সো লা-শাতিলিয়ান নীতি বোঝার জন্য আমাদের তাপের পরিবর্তনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়া দেখব। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক থেকে আমাদের যখন উৎপাদ উৎপন্ন হবে, সেই উৎপাদের তাপমাত্রা বেশি হবে, অর্থাৎ উৎপাদটা গরম হবে, সেটা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হওয়া, উৎপাদে তাপ উৎপন্ন হওয়া, হিট জেনারেট করা। আর তাপহারী বিক্রিয়া যখন আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদের তাপমাত্রা কম হবে, তার মানে আগে ছিল গরম, পরে ঠান্ডা হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া উৎপাদটা হয় ঠান্ডা। সো এটা হচ্ছে আমাদের এমনি বোঝার জন্য বলছি, তবে বিক্রিয়া আমরা যদি লিখি তাহলে দেখব, বিক্রিয়ার মাধ্যমে আমরা এখন দেখব। সো এটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করছে। সো এই বিক্রিয়ার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়া করার সময় আমাদের ডেল-এইচ, যেটা তাপের পরিবর্তন, ডেল হচ্ছে পরিবর্তন বা পার্থক্য, আর এইচ হচ্ছে আমাদের হিট, তাহলে তাপের পরিবর্তন। এটা হচ্ছে -92 কিলোজুল, মাইনাস এটা হচ্ছে মাইনাস চিহ্ন। মাইনাস যখন থাকবে ডেল-এইচের মান, ডেল-এইচের মান যখন মাইনাস বলবে তখন সেটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল-এইচের মান যখন প্লাস হবে সেটা আমাদের তাপহারী বিক্রিয়া। কারণ মাইনাস বলতে তাপ উৎপন্ন হচ্ছে, হিট হচ্ছে। সো তাপহারী বিক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে আমাদের এনও উৎপন্ন করছে, 2N উৎপন্ন করছে সমতা করার জন্য। আর এখানে আমার ডেল-এইচের মান আমাদের +180 কিলোজুল। সো +180 কিলোজুল।
তাহলে এটা আমাদের তাপহারী বিক্রিয়া। তো আমরা তাপ উৎপাদ এবং তাপহারী নিয়ে বিস্তারিত আলোচনা করব লা সাদের নীতি বোঝার একটু আগে, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত একটু বললাম। এখন আমরা নেক্সট দেখব যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে আমরা রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি। সো ইলেকট্রন স্থানান্তর অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা রেডক্স বিক্রিয়া, একটা নন রেডক্স বিক্রিয়া, একটা জারণ বিক্রিয়া, একটা বিজারণ বিক্রিয়া। সো আমরা নেক্সট ক্লাসে আমরা জারণ বিজারণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। সেজন্য আজকে আমরা রেডক্স নিয়ে আলোচনা করব না, আমরা শুধুমাত্র এর যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। সো রেডক্সের প্রকারভেদ 4 প্রকার: সংযোজন, দহন, বিয়োজন, প্রতিস্থাপন। সংযোজন বিক্রিয়া হচ্ছে যখন একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটা উৎপাদ উৎপন্ন করে, সেটাকে বলে সংযোজন। সংযোজন শব্দের অর্থই হচ্ছে যোগ করা বা যুক্ত করা। সেই জন্য সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখব দুইটা বিক্রিয়ক একত্রে বিক্রিয়া করে আমাদের সংযোজন বিক্রিয়া সম্পন্ন করতেছে। সো একটা উদাহরণ হতে পারে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমাদের পানি উৎপন্ন করছে, 2H2O। তাহলে আমাদের পানি উৎপন্ন করছে, এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। একই সাথে এটা সংশ্লেষণ বিক্রিয়াও। সো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সংযোজন বিক্রিয়াটা। এরপরে দহন বিক্রিয়া, এটা আবার দহন বিক্রিয়া আমরা বলতে পারি, কারণ দহন বিক্রিয়ার মধ্যে আমাদের অক্সিজেন উপস্থিতি আমরা যখন পুরাবো তখন আমরা দহন বিক্রিয়া করতে পারবো সেটাকে। সো দহন বিক্রিয়ার মধ্যে অক্সিজেন আমাদের অবশ্যই থাকবে, এটা আমাদের অক্সিজেন, এটা আমরা ক্লাস 8-এর মধ্যেই শিখে আসছি, সেটা নিয়ে বেশি কিছু বলবো না। এবারে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া হচ্ছে যখন একটা উৎপাদ ভেঙে একাধিক বিক্রিয়ক পাওয়া যায়। যেমন আমাদের ক্যালসিয়াম কার্বনেট, একটু আগে আমরা দেখলাম ক্যালসিয়াম কার্বনেট ভেঙে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তার মানে একটা উৎপাদ ভেঙে একাধিক বিক্রিয়ক পাচ্ছি, এটা হচ্ছে বিয়োজন। আর সংযোজন হচ্ছে একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করছে, একটা উৎপাদ উৎপন্ন করবে একাধিক বিক্রিয়ক মিলে। আর বিয়োজনের মধ্যে একটা ভেঙে বিয়োগ হবে, মাইনাস হয়ে অনেকগুলো বিক্রিয়ক উৎপন্ন করবে, এটা বিয়োজন বিক্রিয়া। আর প্রতিস্থাপন, এটা একটা ইন্টারেস্টিং বিক্রিয়া। সো আমরা একটা প্রতিস্থাপনটা বুঝবো। সো এটা আমাদের জিঙ্ক, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো একটা যৌগ আর একটা মৌল এটা বিক্রিয়া করতেছে, করার সময় এই জিঙ্কটা এই হাইড্রোজেনকে সরায়ে দখল করবে। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একটা দখলদারি বিক্রিয়া, অর্থাৎ একজন আগে থেকে ছিল তাকে সরায়ে আরেকজন বসবে, সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। সো এটা আমরা এইভাবে বলতে পারি, যেটা হচ্ছে আমাদের শেখ হাসিনা তিনি বাংলাদেশের সাথে যুক্ত ছিলেন। সালফেট হচ্ছে এটা বাংলাদেশের সাথে শেখ হাসিনা যুক্ত ছিল, থাকার পরে আমাদের যে বর্তমানে যে নিউ উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি তাকে সরায় বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাকে দূরে ভারতের মধ্যে পাঠিয়ে দিছে। সো তিনি দূরে চলে গেছে। পরে তিনি এই জায়গা দখল করে তিনি এখন এই সালফেটের সাথে আছে, অর্থাৎ তিনি বাংলাদেশের সাথে এখন তিনি আছেন। কে আছে? ডক্টর ইউনূস আছে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে কী হবে, একটা যৌগ থেকে একটা মৌলকে সরায় দিবে। একটা যৌগ, মানে এটা একটা যৌগ সালফিউরিক অ্যাসিড, এই যৌগ থেকে একটা মৌলকে সরায় অপর একটা মৌল যখন বসবে তখন সেটাকে বলে প্রতিস্থাপন, অর্থাৎ সরায় দিয়ে জায়গা দখল করা। সো আশা করি আমরা রেডক্স বিক্রিয়াটা বুঝছি। এখন আমরা দেখব নন রেডক্সের বিক্রিয়া। সো আমরা নন রেডক্স বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। নন রেডক্স বিক্রিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, এটা আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আমাদের কাছে খুবই পরিচিত, এই বিষয়টা আমরা অধ্যায় 1 যেটা ছিল সেখান থেকে আমরা শিখে আসছি যে অ্যাসিড এবং ক্ষার মিলে আমাদের লবণ এবং পানি উৎপন্ন করে। সো আমাদের যেটা অ্যাসিড, এটা একটা ব্যথা দেয়, অ্যাসিড হচ্ছে আমাদের ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। আর এর সাথে আমরা যুক্ত করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের ব্যথা দূর করার জন্য একটা ওষুধ। সো আমরা দিলাম, দেওয়ার পরে আমাদের কি উৎপন্ন করবে, এই সোডিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন এবং হাইড্রোক্সাইড, 4টা অংশ আছে এখানে কিন্তু, অর্থাৎ হাইড্রোজেন প্লাস, এই হাইড্রোজেন প্লাস কিন্তু আমাদের অ্যাসিড উৎপন্ন করে। সো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন প্লাস আয়ন থাকবে, আর এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, তারপর সোডিয়াম প্লাস, OH মাইনাস, হাইড্রোক্সাইড মাইনাস। তাহলে আমাদের ধনাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে এবং ধনাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে। সো আমাদের সোডিয়ামের সাথে এই যুগে ঋণাত্মক প্রান্তকে ক্লোরিন, এই যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, NaCl। এবং আমাদের এই হাইড্রোজেন H+ আর এই OH মাইনাসের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। সো এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। এবং আমরা মনে রাখবো অ্যাসিড এবং ক্ষার মিলে আমাদের লবণ এবং পানি উৎপন্ন করবে। সেটা আমাদের কাছে খুবই একটা কমন বিক্রিয়া। এরপরে আমাদের হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া আমাদের পরীক্ষার মধ্যে, সৃজনশীলের মধ্যে প্রায় আসে।
সো এই অদক্ষেপণ বিক্রিয়ার মধ্যে কী ঘটে, যে আমরা যখন একটা বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া ঘটার পরে যখন কঠিন পদার্থ থাকে সেই পদার্থ নিচে জমা হয়, সেটা হচ্ছে আমাদের অদক্ষেপণ বিক্রিয়া। সো আমরা যেটা উদাহরণ দেখি যে সোডিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়াটা খুবই পরিচিত আমাদের একটা যৌগ, যেটা আমাদের খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। এছাড়া আমরা যদি সিলভার নাইট্রেট নিই, তাহলে আমাদের কি উৎপন্ন করবে আমরা আবার দেখব। আমরা প্রথমে দেখব যে সোডিয়ামের কি প্লাস, ক্লোরিনের মাইনাস, তারপরে আর্জেন্টাম প্লাস, নাইট্রেট মাইনাস। এটা হচ্ছে আমার ধনাত্মক ঋণাত্মক প্রান্ত। এখন আমাদের ধনাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে, আর্জেন্টামের সাথে ক্লোরিন যুক্ত হবে, করে আমাদের AgCl উৎপন্ন করবে। এখন আমাদের সোডিয়াম আর নাইট্রেট মিলে আমাদের উৎপন্ন করবে সোডিয়াম নাইট্রেট। এখন এই আর্জেন্টাম ক্লোরাইড যেটা আমাদের আছে AgCl, এটা কিন্তু একটা সলিড পদার্থ, যেমন লবণ একটা সলিড পদার্থ, সেম এটা হচ্ছে একটা সলিড পদার্থ। সো এটা আমাদের এখানে অদক্ষেপ দিবে। অদক্ষেপ দেওয়ার সময় আমাদের এই তীর চিহ্ন ব্যবহার করা হয়। তীর চিহ্ন দ্বারা আমরা অদক্ষেপকে বুঝবো, কিংবা আমাদের এখানে লেখা থাকবে সলিড। সো এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ। সো আরেকটা উদাহরণ আছে সোডিয়াম সালফেটের সাথে আমরা যদি বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া ঘটাই, তখন বেরিয়াম সালফেট উৎপন্ন করবে। এই বেরিয়াম সালফেট আমাদের তলানি জমা দিচ্ছে। এটা আমাদের অদক্ষেপ বিক্রিয়া। সো অদক্ষেপ বিক্রিয়াগুলো আমরা কীভাবে বুঝবো, স্বল্প আয়নিক যৌগ, তারপর যেগুলো সক্রিয়তা কম, তারপরে যেগুলো পর্দাসারণ ডানে থাকে, তারপরে যেগুলো আর্দ্র বিশ্লেষিত হয়, সেগুলো আমাদের অদক্ষেপ বিক্রিয়া দেখায়। অদক্ষেপ বিক্রিয়া কারা দেখায়, যারা স্বল্প আয়নিক যৌগ, সক্রিয়তা কম, পর্দাসারণ ডানে অবস্থিত এবং আর্দ্র বিশ্লেষিত হয়, এগুলো হচ্ছে আমাদের অদক্ষেপণ বিক্রিয়া দেখায়। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি। এগুলো আমাদের খুব বেসিক বিক্রিয়া ছিল। এখন আমরা দেখব কিছু স্পেশাল বিক্রিয়া, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে সৃজনশীলের মধ্যে প্রায় চলে আসে। এখন আমরা সেগুলো দেখব। এখানে স্পেশাল হচ্ছে S ফর স্পেশাল, T ফর টাইপ। আপনারা আবার অন্য কিছু মনে করেন না, এখানে ST বলতে বোঝাচ্ছি স্পেশাল টাইপের রিয়াকশন। সো আমরা এখানে R দিতে পারি, STR, স্পেশাল টাইপ অফ রিয়াকশন। এখন আমরা দেখব প্রথমত আমার যে বিক্রিয়াটা আছে, যেটা আমাদের পরীক্ষার মধ্যে প্রায় আসে, এক নাম্বার হচ্ছে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ, হাইড্রোলাইসিস। সো এই বিক্রিয়ার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, এই লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙন। সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, লাইসিস শব্দের অর্থ ভাঙন। আর হাইড্রো মানে হচ্ছে এটা হাইড্রা মানে পানি। সো পানি ভাঙন, তাহলে পানি ভাঙবে। তাহলে আমরা যদি বিক্রিয়া দেখি একটা, আমরা দেখতে পারি যেমন এটা আমাদের সিলিকন, সো SiCl4, সিলিকন যোজনী হচ্ছে 4, সেজন্য এটা সিলিকন ক্লোরাইড। এবার আমরা যে পানি বিক্রিয়া ঘটাই, সো এখানে কিন্তু আমরা পানি আমরা বিক্রিয়া করতেছি। এখন আমাদের বিক্রিয়া কি হাইড্রোলাইসিস, আমরা একটা ভাঙন। তাহলে ভাঙলে আমাদের কি উৎপন্ন করবে, হচ্ছে সিলিকন হাইড্রোক্সাইড। আমরা জানি সিলিকনের যোজনী 4, সেই জন্য এখানে সিলিকন হাইড্রোক্সাইড প্লাস আমাদের 4HCl উৎপন্ন করবে। এখন এটা কীভাবে সম্ভব, তো আমরা আবার দেখব যে এই এসআই মানে সিলিকন, এটা হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে মাইনাস। এবার আমাদের পানি, এই যে পানি আছে, এই পানির দুইটা অংশ আছে, একটা হচ্ছে H+, একটা হচ্ছে OH-। সো এটার সাথে প্লাসের সাথে যাবে হচ্ছে মাইনাস, প্লাসের সাথে যাবে মাইনাস। সো এইভাবে বিক্রিয়া আমরা করছি। সো বিক্রিয়া করার সময় আমরা খেয়াল রাখবো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে, এভাবে আমরা বিক্রিয়া করব। এর সাথে আমাদের কনফিউশন হয় হচ্ছে 2 নাম্বার বিক্রিয়া, যেটা হলো হাইড্রেশন হচ্ছে পানি যোজন বিক্রিয়া এবং পানি বিশ্লেষণ বিক্রিয়ার মধ্যে আমাদের সমস্যা হয়। সো হাইড্রেশন বিক্রিয়া আমরা এখন দেখব। হাইড্রেশন বিক্রিয়ার মধ্যে আমরা পানি যুক্ত করব, কিন্তু এই পানিগুলো থাকবে স্ফটিক আকারে। সো যেমন আমাদের এই কপার সালফেট, এটা হচ্ছে মানে কপার সালফেট, এর সাথে আমরা যদি 5 অণু পানি বিক্রিয়া ঘটাই, 5 অণু পানি, তাহলে আমাদের উৎপন্ন করবে কপার সালফেট 5 অণু পানি, যেটা আমরা ব্লু ভিট্রিয়ল নামে পরিচিত বা তুতে নামে এটা আমাদের পরিচিত, কপার সালফেট 5 অণু পানি। সো আশা করি আমরা বিক্রিয়াটা বুঝতে পারছি যে হাইড্রেশন বিক্রিয়ার মধ্যে আমাদের পানি যুক্ত হয়, এখানে কিন্তু যুক্ত আকারে, গুণ আকারে, মানে যুক্ত অবস্থায় আছে। আর হাইড্রোলাইসিসের মধ্যে পানিটা ভাঙে আমাদের এই OH আকারে যুক্ত হবে সলিডের সাথে, আর আমাদের এই যে H থাকবে সেটা আমাদের সলিডের সাথে যুক্ত হয়ে আরেকটা যৌগ উৎপন্ন করবে। সো আশা করি আমরা হাইড্রোলাইসিস এবং হাইড্রেশন বুঝতে পারছি।
এখন আমরা দেখব সমানুকরণ বিক্রিয়া। তো প্রথমে দেখব আমরা সমানুকরণ বিক্রিয়া। এই সমানুকরণ বিক্রিয়া কিন্তু আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এই জিনিসটা আমাদের এসএসসি লেভেলের মধ্যে আলোচনা খুবই কম, কিন্তু এইচএসসির মধ্যে জৈব যৌগ এবং অন্যান্য যেই বিভাগগুলো আছে রসায়নের সেই জায়গার মধ্যে এই সমানুকরণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো সমানুকরণ বিক্রিয়া হচ্ছে কি, যে পুনর্বিন্যাস বিক্রিয়া। একটা বিক্রিয়ক একটা আছে, একটা যৌগ আছে, সেটা কি করে, পুনর্বিন্যস্ত হয়। বিন্যস্ত হয়, যৌগ কিন্তু সেম থাকে, কিন্তু বিন্যস্ত হয়, আলাদা রূপ ধারণ করে। সো আমাদের একটা পরিচিত খুবই বিক্রিয়া, যেটা আমাদের অ্যামোনিয়াম সায়ানেট। এটা আমাদের সিএন হচ্ছে সায়ানেট যৌগ, সো এটা হচ্ছে সায়ানেট মূলক, সিএন হচ্ছে সায়ানেট মূলক, আর এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। সো অ্যামোনিয়াম সায়ানেট এটা আমাদের কি উৎপন্ন করে, এটা আমাদের উৎপন্ন করে, এটা আমাদের অ্যামাইড। এরপরে এটা হচ্ছে কিটোন, এই সিও এবং NH2। সেটা হচ্ছে আমাদের ডাই অ্যামাইড কিটোন, যেটা NH2CO NH2। এখানে আমাদের নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন 2টা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হাইড্রোজেন আছে কটা, 4টা, এখানে 4টা আছে। অক্সিজেন আছে কয়টা, একটা। কার্বন আছে একটা। সো এটা হচ্ছে আমাদের এই যৌগটা, এবং এই যৌগটা কিন্তু একই। আর এই বিক্রিয়াটা ঘটছিল আমাদের জৈব যৌগ আবিষ্কারের সময়। সেজন্য এই বিক্রিয়াটা খুবই স্পেশাল বিক্রিয়া, আর তার নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এর মাধ্যমে আমাদের জৈব যৌগের সূচনা হয়েছিল। সো আশা করি আমরা সমানুকরণ বিক্রিয়াটা বুঝছি। এখন আমরা দেখব পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া আমাদের জৈব যৌগের মধ্যে বিস্তারিত আছে, সেখানে আমরা পলিমারকরণ বিক্রিয়া ভালো মতো শিখব। তবে আমরা একটু হালকা ধারণা নিব যে আমাদের পরীক্ষায় যদি আসে পলিমারকরণ বিক্রিয়াটা, তখন আমরা লিখতে পারি। সো প্রথমে আমাদের এন সংখ্যক মানে মনোমার, একাধিক মনোমার যুক্ত হয়ে আমাদের পলিমার গঠন করে। যেমন আমাদের সিলেবল আছে, অনেকগুলো বাক্যাংশ বা অনেকগুলো শব্দাংশ যুক্ত হয়ে আমাদের একটা বাক্য তৈরি করে, এবং অনেকগুলো বাক্যাংশ যুক্ত হয়ে আমাদের একটা বাক্য তৈরি করে। সেরকম অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার গঠন করে। সো পলিমার কিন্তু একটা বড় একটা যৌগ, অনেক বড়। সো আমরা লিখব, যেটা আমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, ইথিন বা ইথিলিন যেটা আমরা বলি, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এটা কিন্তু আমাদের একটা অসম্পৃক্ত যৌগ, কারণ দ্বিবন্ধন বিদ্যমান আছে। এখান থেকে আমাদের উৎপন্ন হবে, তারা এখানে প্রভাবক দেয় অক্সিজেন। প্রেশার টেশার থাকবে, এখানে তাপমাত্রা ডেইলি দিতে পারো, তারপরে সমস্যা নেই, এটা মুখস্থ করা যাবে। তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেশার হচ্ছে আমাদের 1200 অ্যাটমসফিয়ার চাপ। সো এখান থেকে আমাদের কি উৎপন্ন করবে। সো আমরা আগেই বলছি যে এখানে অনেকগুলো মনোমার যুক্ত পলিমার গঠন করে, তো এটা কিন্তু একটা লম্বা বিক্রিয়া, চেইন আকার বিক্রিয়া। সেই জন্য এখানে 2টা হাত ছিল, একটা হাত ভাঙে যাবে, ভাঙে গিয়ে CH2 বন্ড CH2 উৎপন্ন করবে। উৎপন্ন করছে, করার পরে এই পাশে একটা হাত দিবে এবং এই পাশে একটা হাত দিবে। এখন হাতের মাঝখান দিয়ে আমাদের ব্র্যাকেটটা হবে, আমাদের যে বন্ধনীটা হবে সেটা মাঝখান দিয়ে হবে, কারণ এই যে পাশে যে আমরা ফাঁকা হাতটা দিছি, এর মাধ্যমে একটার সাথে এরকম আরও অনেকগুলো যুক্ত হয়ে একটা চেইন গঠন করবে। সেই জন্য আমাদের এখানে হবে N। এটা ছিল আমাদের ইথিন বা ইথিলিন, এটা হয়ে গেছে পলিথিন। এটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। আশা করি আমরা সব ধরনের বিক্রিয়াগুলো বুঝতে পারছি। এখন আমরা আমাদের মূল টপিক লা-শাদিলার নীতি আলোচনা করব। সো আমরা এখন দেখব তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে আমাদের ডেলেইস হবে ঋণাত্মক, তাপহারী বিক্রিয়ার সময় ডেলেইস হবে ধনাত্মক। সো আমরা যদি এটা বিক্রিয়া লিখি যে A প্লাস B, এটা কিন্তু একটা আমাদের বিক্রিয়ক। সো বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করবে, A প্লাস B, তাহলে আমাদের AB উৎপন্ন করবে, এর সাথে কিছু তাপ উৎপন্ন করবে। সো আমরা সেই তাপকে আমরা বুঝাইলাম P বুঝাইলাম, P কিলোজুল, কিলোজুল পার মোল। সো আমরা এটা বুঝলাম যে এটা আমাদের P উৎপন্ন করছে। এখন আমরা এখান থেকে কি বলতে পারবো ডেলএইচের মান কত, কারণ আমাদের এই উৎপন্ন শক্তিটাই হচ্ছে আমাদের তাপ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস, তাহলে আমাদের ডেলএইচ হবে প্লাস P, তাই না? এটা আমাদের ভুল ধারণা। আমাদের ডেলএইচের মান এটা নির্ভর করে না যে আমাদের সমীকরণের যেটা আছে, যেটা আমাদের সমীকরণের ডান পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্নে আমাদের ডেলএইচের মান হবে। এটা আমাদের একটা ভুল ধারণা বা মিসকনসেপশন। আমাদের এই ভুল ধারণা থাকা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যখন সমীকরণ আকারে থাকবে এইভাবে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সমীকরণের ডান পাশে যদি প্লাস থাকে বা মাইনাস থাকে, যেই চিহ্ন থাকুক না কেন, তার বিপরীত চিহ্ন হবে আমাদের ডেলএইচের মান। ডেলএইচের মান হবে তার বিপরীত চিহ্ন, কারণ আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি। সো A প্লাস B, এই প্লাস পিটাকে সাইড চেঞ্জ করলে হবে মাইনাস P,
সমান এবি উৎপন্ন করছে। সো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে এই সমীকরণের মধ্যে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণের মধ্যে সমীকরণের ডান পাশে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নের বিপরীত চিহ্ন হবে ডেল এইচের মান, এবং বাম পাশে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নই হবে ডেল এইচের চিহ্ন। কি আমরা বুঝতে পারছি বিষয়টা? আমরা বিষয়টার মধ্যে খেয়াল রাখবো যে আমাদের এ প্লাস পি যদি হয় তাহলে আমরা লিখব এবি। এখানে আমার ডেল এইচের মান কত হবে? এখানে আমার ডেল এইচের মান হবে প্লাস। কেন প্লাস হইল? কারণ আমাদের বাম পাশে প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা সাইড চেঞ্জ করি তাহলে কী হবে? এ প্লাস বি, তাহলে এ বি প্লাস পি সাইড চেঞ্জ করলে মাইনাস পি হবে, মাইনাস পি কিলোজুল। তাহলে এখন আমরা কি লিখব? ডেল এইচের মান আমরা প্লাস লিখব, কারণ আমরা জানি যে সমীকরণ ডান পাশে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে আমাদের ডেল এইচের মান। তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে তাপ উৎপাদিত বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। আমরা যদি সিদ্ধান্ত নাই বলতে পারি কোনো তাপ উৎপাদিত কোনো তাপহারী, তাহলে আমাদের লাস সাদিলার নীতি ভুল আমরা প্রয়োগ করতে পারবো। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সমীকরণ বা ইকুয়েশনের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে ডেল এইচ এর মান প্লাস তখন হবে কিংবা মাইনাস হবে, এটা নির্ভর করে যে ডান পাশে যে চিহ্ন থাকবে, ডান পাশে তার বিপরীত চিহ্ন, আর বাম পাশে যে চিহ্ন থাকবে সেই একই চিহ্ন। এইভাবে আমরা ডেল এইচের মান নির্ণয় করব। সো আমরা আশা করি তাপ উৎপাদ এবং তাপহারী বিক্রিয়া বুঝতে পারছি। এবং আরেকটা তথ্য, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, তাপ উৎপাদী বিক্রিয়া করার সময় আমাদের যে উৎপাদ উৎপন্ন হয়েছে, এবি উৎপন্ন হয়েছে, এই এবি কিন্তু তাপ উৎপন্ন করছে, অর্থাৎ হিট তৈরি করছে, গরম হয়ে গেছে। এবং যেটা তাপহারী বিক্রিয়া, সেই তাপহারী বিক্রিয়ার মধ্যে আমাদের এই এবিটা ঠান্ডা হয়ে আছে, এবি ঠান্ডা হয়ে গেছে, এটা আমাদের তাপহারী বিক্রিয়া। এখন আমরা দেখব লাস সাদিলার নীতিটা। সো লাস সাদিলার নীতি বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। কারণ আমাদের লাস সাদিলার নীতি অনুসারে বলা আছে কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালীন। সো আমরা যদি সাম্যাবস্থা না বুঝি তাহলে আমরা এটা কীভাবে বুঝবো? সো প্রথমে আমরা দেখব সাম্যাবস্থা কী। যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় এবং বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হয় না, তাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। এবং এই রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে সবচেয়ে স্থিতিশীল অবস্থা বা মোস্ট স্টেবল স্টেট। সো আমরা সংজ্ঞাতে দেখতে পাচ্ছি যে রাসায়নিক সাম্যাবস্থা তখন থাকবে যখন সেটা উপমুখী বিক্রিয়া হবে। এবং লাস সাদিলার নীতির মধ্যে আমাদের উপমুখী বিক্রিয়া হিসাব আমরা করি, এটা কিন্তু একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কারণ উপমুখী বিক্রিয়া থাকলেই আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো, উৎপাদ থেকে বিক্রিয়ক পাবো। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়াটা অবশ্যই উপমুখী বিক্রিয়া হতে হবে। সো আমাদের এখানে বলা হয়েছে যে একটা সিচুয়েশন, যে অবস্থায় কোনো উপমুখী বিক্রিয়ার সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, অর্থাৎ এ প্লাস বি এবং সি প্লাস ডি, এই এ প্লাস বি থেকে যে পরিমাণে সি প্লাস ডি হচ্ছে, এই সেম পরিমাণ সি প্লাস ডি থেকে এ প্লাস বি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। এটা হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা। আশা করি আমরা বুঝতে পারছি রাসায়নিক সাম্যাবস্থা কী। এখন আমরা নীতিটা পড়ব। কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থা থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা থাকবে, সেখানে আমরা তাপ, চাপ, ঘনমাত্রা এটা আমরা পরিবর্তন করব। তাপ বাড়াবো, তাপ কমাবো, চাপ বাড়াবো, চাপ কমাবো, ঘনমাত্রা বাড়াবো, ঘনমাত্রা কমাবো ইত্যাদি পরিবর্তন করতে হয়। তবে সাম্যের অবস্থান, অর্থাৎ সাম্যাবস্থা থাকাকালীন যে অবস্থায় ছিল সেটাকে তো আমরা পরিবর্তন করছি, তাহলে অটোমেটিক এই বিক্রিয়ার মধ্যে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ আমরা যে চেঞ্জ করলাম, তাপ বাড়াইলাম বা তাপ কমাইলাম, চাপ বাড়াইলাম বা চাপ কমাইলাম, এর ফলে যে পরিবর্তনটা হইল সেই পরিবর্তনটা যেন প্রশমিত হয়, তার জন্য যেন কোনো সমস্যা না হয়, সেটা আমাদের লাস সাদিলার নীতি ইঙ্গিত দেয়। তাহলে আমরা এখন দেখব লাস সাদিলার নীতিটা প্রভাবগুলা। সো লাস সাদিলার নীতি আমাদের 3 ক্ষেত্রে প্রভাব দেয়। একটা হচ্ছে তাপের ক্ষেত্রে প্রভাব, চাপের ক্ষেত্রে প্রভাব, আর একটা হচ্ছে ঘনমাত্রা। সো আমরা 3টাই দেখব। প্রথমে আমরা দেখব তাপের ক্ষেত্রে। সো প্রথমত তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে
কারণ আমরা জানি তাপের উপর ভিত্তি করে আমাদের বিক্রিয়া দুই ভাগে ভাগ করা যায়, একটা তাপ উৎপাদিত বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। সো প্রথমে দেখবো আমরা তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা দেখব তাপমাত্রার পরিবর্তন। সো তাপমাত্রার পরিবর্তন অনুসারে আমরা একটা বিক্রিয়া লিখি, যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের কী উৎপন্ন করে, আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করে। অবশ্যই উভমুখী সাইন দেওয়া লাগবে, কারণ এটা একটা উভমুখী বিক্রিয়া। এবং এখানে আমাদের ডেলএইচের মান হয় ঋণাত্মক 92 কিলোজুল। এটা হচ্ছে আমার তাপ উৎপাদিত বিক্রিয়া। তাপ উৎপাদিত বিক্রিয়ার মধ্যে আমরা খেয়াল করব ডেলএইচের মান আমাদের ঋণাত্মক অবশ্যই থাকবে। অবশ্যই ডেলএইচের মান আমাদের ঋণাত্মক হবে, -92 কিলোজুল পার মোল হবে। সো এটা আমাদের বিক্রিয়ক। সো এই বিক্রিয়ার মধ্যে আমাদের যে উৎপাদ, এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের বাম সাইড, এবং এটা হচ্ছে আমাদের ডান সাইড। এটা হচ্ছে আমাদের সম্মুখমুখী, এটা আমাদের পশ্চাৎমুখী। বাম থেকে ডানে যাবে, পশ্চাৎ থেকে সম্মুখ দিকে যাবে, মানে পিছন থেকে সামনের দিকে যাবে, এবং সামন থেকে পিছনের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেট বা একটা অবস্থা। সো আমরা এই বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এই যে ডান পাশ অর্থাৎ সম্মুখ পাশটা, ফ্রন্ট পাশটা মানে উৎপাদ সাইডটা খুবই উত্তপ্ত, কারণ এটা আমাদের ডেলএইচের মান ঋণাত্মক। তাহলে আমরা যদি এই উত্তপ্ত অবস্থার মধ্যে তাপটা বাড়াই তাহলে কি হবে, তাপ কমাই তাহলে কি হবে। সো আমরা তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়াবো। বাড়ালে কি হবে, তাপমাত্রা বাড়াইলে সাম্যের যে অবস্থান আছে সেটা কি হবে, সেটা কি ডান দিকে হবে নাকি বাম দিকে হবে। কারণ আমাদের তাপ কিন্তু এখানে বুঝতে হবে আমাদের তাপটা আগে থেকে বেশি কোথায় ছিল, ডান পাশে ছিল। সো ডানে যে তাপমাত্রা বেশি আছে, আরও তাপমাত্রা বাড়াই তাহলে সে ডান পাশে থাকবে, তখন ধরে উৎপত্তি হয়ে ফাটে যাবে। তো এখানে বিক্রিয়ার মধ্যে কোনো ফাটাফাটি হবে না, এই ডান থেকে আমাদের বাম সাইডে বিক্রিয়াটা চলে যাবে, তাহলে এটা নিউট্রালাইজ হবে, অর্থাৎ এটা আমাদের সাম্যাবস্থায় ফিরে আসবে। কারণ আমাদের এটা বেশি গরম ছিল, এই পাশে ঠান্ডা ছিল। সো গরম ঠান্ডা একটা লেভেল থাকবে, এটা আগে ছিল 7, এটা ছিল 2, পরে এরা সমতা করে 3.5 3.5 হয়ে গেছে, যার মাধ্যমে সমতা হয়ে গেল। তার তাপ বাড়লে কী হবে, বিক্রিয়া হবে পশ্চাৎমুখী, বিক্রিয়া আমাদের হবে পশ্চাৎমুখী অথবা বাম দিকে অগ্রসর হবে। কোন দিকে, বাম দিকে। এবং বাম দিকে যদি অগ্রসর হয় অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক বেশি উৎপন্ন করে, তাহলে আমাদের উৎপাদন কম হবে। তাহলে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, পিছনের দিকে যাবে, আর পিছনের দিকে গেলে উৎপাদ ভেঙে বিক্রিয়ক উৎপন্ন করবে। তার ফলে আমাদের যে উৎপাদ উৎপন্ন হবে কম, তাহলে উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে যাবে। সো অনেক সময় পরীক্ষার মধ্যে বলে যে কীভাবে আমাদের বিক্রিয়াটা আমরা বৃদ্ধি করতে পারি, তাপ উৎপাদিত বিক্রিয়া দেওয়া আছে এবং বলছে আমাদের কীভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারি। সেক্ষেত্রে আমরা আগে দেখব উৎপাদন কীভাবে কমে যাচ্ছে, তাপমাত্রা বাড়লে উৎপাদন কমে যাচ্ছে, তাহলে আমাদের তাপ হ্রাস করতে হবে। 2 নাম্বার আমরা দেখব তাপ হ্রাস করলে, তাপমাত্রা হ্রাস করলে। তাপমাত্রা হ্রাস করলে দেখতে পাচ্ছি আমাদের এটা বিক্রিয়ক, এটা আমাদের উৎপাদ, আমাদের উত্তপ্ত সাইড হচ্ছে ডান সাইডটা। এখন আমরা তাপটা কমায় দিলাম, কম আগে থেকে বাম পাশে কম ছিল, আরও তাপমাত্রা কমাইলাম, তাহলে বিক্রিয়াটা আমাদের বাম থেকে ডান সাইডে যাবে, তাহলে এটা নিউট্রালাইজ হবে। এটা হচ্ছে আমার তাপমাত্রা হ্রাসকে বোঝায়। তাপমাত্রা হ্রাস হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে যেই পাশে তাপমাত্রা হ্রাস ছিল সেটাকে আমরা আরও হ্রাস করলাম, যেটা কম ছিল সেখানে আরও কমাইলাম, তাহলে যেই পাশে বেশি ছিল সেই পাশে যাবে, তাহলে একটা সমান হবে। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা হ্রাস করলে। তাহলে আমরা আমাদের তাপমাত্রা হ্রাস করলে হবে, আমাদের আগে ডান থেকে বাম সাইডে গেছে, এবার বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী অগ্রসর হবে, সম্মুখমুখী অগ্রসর হবে, আর ডান দিকে অগ্রসর হবে। ফলে উৎপাদন কী হবে, বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা দেখব তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, কারণ ডেলএইচের মানে হচ্ছে আমাদের ধনাত্মক, আর ডেলএইচ ধনাত্মক মানে তাপহারী বিক্রিয়া। সো এই বিক্রিয়ার মধ্যে আমাদের তাপ কম আছে বেশি, মানে তাপ কম আছে এই সাইডে, মানে যেই পাশে আমাদের উৎপাদের মধ্যে তাপ কম আছে, এইটা হচ্ছে আমাদের উৎপাদ, এবং এই উৎপাদে তাপ কম আছে এবং বিক্রিয়ার মধ্যে তাপ বেশি আছে। তাহলে আমাদের উৎপাদের মধ্যে আরও তাপ বৃদ্ধি করব। তাপ যদি বৃদ্ধি করি তাহলে আমাদের কোন পাশে যাবে,
তাহলে আমাদের সামনের দিকে অগ্রসর হবে, কারণ আমাদের এই সাইডে কিন্তু তাপ আগে থেকে কম ছিল। তাহলে তাপ বাড়লে এই সাইডে কিন্তু বেশি ছিল আগে থেকে তাপ, তা যেই পাশে বেশি সেই পাশে কি আরও বাড়বে না, যেই পাশে কম সেই পাশে যাবে। তাহলে যেহেতু এই পাশে ঠান্ডা ছিল বা কম ছিল, সেহেতু বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডান দিকে সরবে, বা এটাকে আমরা সম্মুখমুখী বিক্রিয়া বলতে পারি, এবং এর ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারছি যে তাপ উৎপাদিত এবং তাপহারী বিক্রিয়া হচ্ছে বিপরীত বিক্রিয়া। তাপ উৎপাদনের মধ্যে তাপ বাড়লে উৎপাদন কমে, আর তাপহারী বিক্রিয়ার মধ্যে তাপ বাড়াইলে উৎপাদন, তাহলে তাপ বাড়লে মানে আমাদের বিক্রিয়ক বাম সাইড থেকে ডান সাইডের দিকে অগ্রসর হবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর তাপ কমাইলে আমাদের এই পাশটা অর্থাৎ উৎপাদটা আগে থেকে তাপ কম ছিল এবং বিক্রিয়ক তাপ বেশি ছিল। তাহলে তাপ কম ছিল হচ্ছে উৎপাদের মধ্যে, তাপ যদি আরও কমানো হয় তাহলে বিক্রিয়াটা ডান থেকে বাম দিকে অগ্রসর হবে, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী যাবে। সো আমরা লিখব যে বিক্রিয়াটা বাম দিকে অগ্রসর হবে, অর্থাৎ পশ্চাৎমুখী হবে, ফলে উৎপাদন হ্রাস পাবে, কারণ এখন আমাদের উৎপাদ ভেঙে বিক্রিয়ক বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, ফলে উৎপাদনটা হ্রাস পাবে। প্রথমে উৎপাদন বৃদ্ধি পাবে তাপ বাড়াইলে, এবং তাপ কমাইলে উৎপাদন হ্রাস পাবে। এটা হচ্ছে আমাদের তাপের প্রভাব। এখন আমরা দেখব চাপের প্রভাব। সো এটা হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাবে আমাদের প্রথমত সমতা করতে হবে। কোনো বিক্রিয়া দেওয়া থাকলে অবশ্যই সমতা করতে হবে, সমতা না করলে আমাদের ভুল হবে। সমতা করার পর আমরা দেখতে হবে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক সাইড, এটা হচ্ছে আমাদের উৎপাদ সাইড। বিক্রিয়ক সাইডের মধ্যে আমাদের মোল সংখ্যা কত, এখানে আমাদের 1 অণু বা 1 মোল নাইট্রোজেন নেওয়া আছে এবং 3 মোল হাইড্রোজেন নেওয়া আছে। তাহলে মোট আমাদের কত মোল বিক্রিয়ক নেওয়া আছে? 4 মোল, এবং আমাদের উৎপাদ নেওয়া আছে 2 মোল। তাহলে চাপ বেশি কোথায়? চাপ বেশি হচ্ছে বিক্রিয়কের মধ্যে, আর চাপ কম আছে উৎপাদের মধ্যে, কারণ এখানে 2 মোল অ্যামোনিয়া। তাহলে আমরা যদি চাপ বৃদ্ধি করি, চাপ বাড়াই, চাপ বাড়ালে কি হবে? আর চাপ কমালে কি হবে? চাপ কমালে কি হবে? তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে চাপ বেশি আছে বিক্রিয়কে, চাপ কম আছে উৎপাদের মধ্যে। তাহলে আমরা যদি চাপ বাড়াই তাহলে এই পাশে কিন্তু অলরেডি চাপ আগে থেকেই বেশি আছে, তাহলে এইটা বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে, কারণ এই পাশে চাপ কম আছে। তাহলে চাপ কম থাকলে আমরা যদি চাপটা আরও বাড়াই তাহলে বিক্রিয়াটা আমাদের বাম সাইড থেকে ডান সাইডের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হবে। সম্মুখমুখী বিক্রিয়া হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পাবে। আর চাপ কমাইলে আমাদের পশ্চাৎমুখী হবে, ফলে উৎপাদন আমাদের হ্রাস পাবে, কারণ আমাদের অলরেডি চাপ কম আছে অ্যামোনিয়ার মধ্যে। অ্যামোনিয়া চাপ আমাদের এখানে অলরেডি কম আছে। তো আমরা যদি চাপকে আরও কমাই তাহলে সেটা ডান সাইড থেকে বাম সাইডে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে অগ্রসর হবে, ফলে আমাদের উৎপাদন কমে যাবে এবং বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে। সেই জন্য চাপের প্রভাবের ক্ষেত্রে প্রথমত আমরা দেখলাম যে আগে সমতা করতে হবে, এরপর আমরা প্রভাবগুলো লিখব। চাপ বাড়াইলে কী হবে, চাপ কমাইলে কী হবে। আমাদের বিক্রিয়ক হচ্ছে A2 এবং B2, বিক্রিয়া করে আমাদের 2AB উৎপন্ন করছে। এটা আমাদের একটা রিয়াকশন, এটা একটা উপমুখী বিক্রিয়া। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে এখানে চাপের প্রভাব কীরকম। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোল সংখ্যা 2, এখানে মোল সংখ্যা 2। আমাদের যখন মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হবে, তখন সেখানে চাপের প্রভাব থাকবে না। চাপের প্রভাব থাকবে তখন যখন অসামঞ্জস্য হবে, যখন উৎপাদে বেশি হবে কিংবা বিক্রিয়কে বেশি থাকবে, অর্থাৎ সমান না হইলে, যখন নট ইকুয়াল হবে তখন আমাদের চাপের প্রভাব থাকবে, আর যখন সমান হবে তখন আমাদের চাপের প্রভাব থাকবে না। আমরা এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকবো না। এখন আমরা 3 নাম্বার, যেটা আমাদের শেষ টাইপ, ঘনমাত্রার প্রভাব দেখব। এখন আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব হচ্ছে খুবই সহজ। ঘনমাত্রার প্রভাবের মধ্যে আমাদের 2 ধরনের পরিবর্তন হতে পারে। একটা ঘনমাত্রা বাড়াতে পারবো, ঘনমাত্রা কমাতে পারবো। যখন আমাদের বিক্রিয়কের মধ্যে ঘনমাত্রা আমরা বাড়াবো তখন আমাদের উৎপাদ বেশি উৎপন্ন হবে, যখন উৎপাদে ঘনমাত্রা বাড়াবো তখন বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে। অর্থাৎ আমরা যদি বিক্রিয়ক বাড়াই উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়াই বিক্রিয়ক বাড়বে। তাহলে আমরা যদি বিক্রিয়ক বাড়াই তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী হবে, সামনের দিকে অগ্রসর হবে।
আর উৎপাদ আমরা যদি বাড়াই তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। আর আমরা যদি ঘনমাত্রা কমাই, এটা হচ্ছে ঘনমাত্রা আমরা বাড়াইছি, এখন আমরা যদি ঘনমাত্রা কমাই তাহলে সেক্ষেত্রে কী হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে ঘনমাত্রা আমরা যদি বিক্রিয়কে আমরা যদি ঘনমাত্রা কমাই তাহলে আমাদের বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে, যাকে আমরা কমাবো সে বেশি উৎপন্ন হবে, কারণ তার ঘাটতি আছে, তার স্বল্পতা আছে। সেই জন্য আমরা যদি বিক্রিয়ক কমাই তাহলে বিক্রিয়াটা আমাদের পশ্চাৎমুখী হবে, অর্থাৎ পিছনের দিকে যাবে। ফলে আমাদের উৎপাদন হ্রাস পাবে আমরা যদি বিক্রিয়ক আমরা কমাই। আর আমরা যদি উৎপাদ কমাই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে বা সম্মুখমুখী হবে, ফলে আমাদের উৎপাদ বৃদ্ধি পাবে। আশা করি আমরা ঘনমাত্রার প্রভাবটা বুঝতে পারছি। এখন আমরা একটা শর্টকাট দেখব, যার মাধ্যমে আমরা খুব সহজে লাসাদের নীতি প্রয়োগ করতে পারবো। এখন আমরা দেখব কীভাবে আমরা খুব সহজেই কোন দিকে আমাদের বিক্রিয়া অগ্রসর হবে সেটা আমরা দেখতে পারবো। আমার যদি ΔS মান ঋণাত্মক হয়, তাপ উৎপাদে বিক্রি হয়, সেক্ষেত্রে আমরা যদি তাপ বৃদ্ধি করি, তাপ বাড়লে আমরা প্লাস চিহ্ন দিব, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে। আর মাইনাস বলতে বোঝায় পশ্চাৎমুখী, মাইনাস মানে পশ্চাৎমুখী। তাহলে তাপ বাড়াইলে, তাপ উৎপাদে বিক্রিয়ায় তাপ বাড়লে সেটা পশ্চাৎমুখী হবে। এবং আমরা যদি তাপ উৎপাদে বিক্রিয়া মানে ΔS মধ্যে আমরা যদি তাপ কমাই, তাপ হ্রাস করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। এই প্লাস কিন্তু যোগ না, এই মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ আমাদের বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমাইলে আমাদের প্লাস, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। আর আমরা যদি প্লাস চিহ্ন দিই, প্লাস বলতে আমরা বুঝি তাপহারী বিক্রিয়া, সেক্ষেত্রে আমরা তাপ যদি বাড়াই তাহলে প্লাসে প্লাস হবে, তার মানে আমাদের বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর আমরা যদি তাপহারী বিক্রিয়ার মধ্যে তাপ কমাই তাহলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। সেগুলো ছিল শর্টকাট, যার মাধ্যমে আমরা খুব সহজেই তাপমাত্রার প্রভাবটা আমরা সহজে দেখতে পাবো লাসাদের নীতি অনুসারে। সো আশা করি আজকের ভিডিও আপনারা বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা রিডক্স এবং নন রিডক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।